হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা এসটিজিটি এক্সামের জন্য ইকোনমিক্স থেকে আরেকটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো সেই চ্যাপ্টারটা আমরা পেয়ে যাব কোথায়? ইউনিট 3-তে 4 নাম্বার চ্যাপ্টার গ্লোবালাইজেশন। ঠিক আছে, তো এইখানে যে চ্যাপ্টারটা আছে আমি এখানে স্টেপ বাই স্টেপ যা দেব তোমরা অবশ্যই দেখে নেবে, কারণ এই চ্যাপ্টার থেকে অনেকটাই পার্ট বের হবে, মানে একটা ভিডিওতে সব কিছু বোঝানো সম্ভব না। ঠিক আছে, তো আমাদেরকে ধৈর্য সহকারে প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখতে হবে। কারণ কেন বলছি, হয়তোবা তোমাদের কাছে বই আছে বা তোমরা বই অ্যারেঞ্জ করেছো, তো সবগুলো বই কিন্তু একরকম না। তো ডিফারেন্ট বই থেকে পড়লে আশা করি একটু কমনও পড়তে পারে। তো চলো আলোচনা করি। আর তোমাদের রেসপন্স আমি এখন সেরকম আর পাই না, তো এখন ভাবনা চিন্তা করছি, যদি মনে করো যে আজকে আর কালকের মধ্যে ভিডিওর মধ্যে যদি বেশি ভিউজ না আসে তাহলে আমি আর কোনো ভিডিও আপলোড করব না, নো নিড। যদি দেখি যে আজকে এবং কালকের ভিডিওর মধ্যে 200 ভিউজ না আসে, তো আমি ইকোনমিক্সে কোনো ভিডিও আপলোড করব না, আর যা দিয়েছি ওইটুকুই। তো 1991 খ্রিস্টাব্দে অর্থনৈতিক সংস্কার কর্মসূচি। ভারতের ইতিহাসে 1991 খ্রিস্টাব্দের জুলাই মাসে এক বিশেষ সময়, মানে ভারতের ইতিহাসে 1991 সালে জুলাই মাসটা এটা খুবই গুরুত্বপূর্ণ সময়। ওই সময় দেশের তৎকালীন প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাও ভারতের নয়া অর্থনৈতিক নীতির ঘোষণা করেন। এই নীতির প্রধান রূপকার ছিলেন তিনজন। একজন হলেন কে? প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাও, তৎকালীন অর্থমন্ত্রী ডক্টর মনমোহন সিং এবং বাণিজ্যমন্ত্রী পি চিদাম্বরম। নয়া অর্থনৈতিক নীতি ঘোষণার মধ্য দিয়ে ভারতে এক নতুন যুগের সূচনা হয়েছে। এই নীতি ঘোষণার সঙ্গে সঙ্গে দেশের নিয়ন্ত্রণ নির্ভর অন্তর্মুখী যুগের অবসান ঘটে এবং অবসান হবে এবং নতুন এক যুগের সূচনা হয়, যাকে বহির্মুখী নীতি বলে। তো অন্তর্মুখী নীতি থেকে কি হয়েছে? বহির্মুখী নীতি হয়েছে। এই নীতি রূপায়ণের মূল উদ্দেশ্য ছিল দেশের কাঠামোগত সংস্কারের মাধ্যমে দেশকে বাজারমুখী এবং আন্তর্জাতিক মানের সাপেক্ষে যথেষ্ট প্রতিযোগী করে তোলা। তৎকালীন সময়ে 1991 সময়ে কী হয়েছিল? এক নতুন অর্থনৈতিক সূচনা হয়েছিল। সেখানে ভারতকে সবার কাছে তুলে ধরার জন্য নতুন একটা সিস্টেম তৈরি করা হয়, যেটাকে বহির্মুখী নীতি বলে। আর এই বহির্মুখী নীতির মাধ্যমে ভারতের মধ্যে যে সংস্কারগত কাঠামো আছে বা কাঠামোগত সংস্কার আছে সেটাকে বাজারমুখী মানে সবার কাছে তুলে ধরবে এবং আন্তর্জাতিক মানে দেশের বাইরেও সেটা তুলে ধরবে, এরকম চিন্তাভাবনা হয়েছে। সার্বিকভাবে ভারতের অর্থনৈতিক সংস্কার কর্মসূচির দুটি মূল দিক হলো, একটা হলো সমষ্টিগত সামঞ্জস্য বিধান ও সমতা এবং ভারতীয় অর্থনীতির পুনর্গঠন। কি? একটা হলো সমষ্টিগত সামঞ্জস্য বিধান ও সমতা এবং ভারতীয় অর্থনীতির পুনর্গঠন। প্রথমটির উপাদান হিসাবে ফিসক্যাল ঘাটতি হ্রাস, বৈদেশিক বাণিজ্যের ভারসাম্য রক্ষা, মুদ্রাস্ফীতির হার হ্রাস প্রভৃতি পদক্ষেপ গ্রহণ করা হয়। প্রথমটাতে কি হয়? ফিসক্যাল ঘাটতি হ্রাস হয়, মানে হ্রাস করা হবে এরকম চিন্তাভাবনা হয়। তারপর বৈদেশিক বাণিজ্যের ভারসাম্য রক্ষা করা, মানে বিদেশ থেকে ইম্পোর্ট ট্রান্সপোর্টের যে সিস্টেম সেটা ইকুয়াল রাখা। আর মুদ্রাস্ফীতি, যাতে যাতে কোনোরকমভাবে মানে ডাউন না হয় সেই দিকে লক্ষ্য রাখবে। দ্বিতীয়টির জন্য প্রাথমিকভাবে বেসরকারি শিল্পায়নের উপর গুরুত্ব দেওয়া হলেও পরবর্তীকালে অন্যান্য ক্ষেত্র এর প্রয়োজনীয়তা অনুভূত হয়। মানে প্রথম দিকে তো বেসরকারি শিল্পের উপর খুব গুরুত্ব দেওয়া হলেও অন্যান্য ক্ষেত্র প্রয়োজনে তাদের উপরও গুরুত্ব দেওয়া হবে। তো অর্থনৈতিক সংস্কার কর্মসূচি সূচনার উদ্দেশ্য কী? দেশের অভ্যন্তরে নিয়ন্ত্রণের পরিবর্তে বাজারের গুরুত্ব বৃদ্ধি করা, এছাড়া পণ্যের আমদানি রপ্তানির উপর নিয়ন্ত্রণ শিথিল করে দেশকে বিশ্বায়নের রাস্তায় এগিয়ে যেতে সাহায্য করা। মানে দেশের ভিতরে যেরকম কন্ট্রোল রেখেছিল তখন ভারতবর্ষ, তো ওই
কন্ট্রোলের পরিবর্তে কি বাজারের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, মানে দেশের ভিতরে মানে সেরকম না দিয়ে বাজারটাকে কন্ট্রোল করার কথা বলা হয়েছে। এছাড়া পণ্যের আমদানি রপ্তানির উপর নিয়ন্ত্রণ শিথিল করে, মানে ইম্পোর্ট আর এক্সপোর্টের মানে সিস্টেমটাকে ইকুয়াল করে, যাতে সে সবাই এখানে ইনকাম করতে পারে বা চলতে পারে। দেশকে বিশ্বায়নের রাস্তায় মানে গ্লোবালাইজেশনের মধ্যে এন্ট্রি করানো, ঠিক আছে। দেশের উৎপাদকদের মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধি করে পণ্যের মূল্য হ্রাস করা, মানে যাতে যে মানুষটা বা যে সংস্থাটা কোনো কিছু উৎপাদন করে তাদের মধ্যে একটা কম্পিটিশনের ব্যবস্থা করা। তাহলে কি হবে, তারা অধিক ফসল উৎপাদনের জন্য বা অধিক প্রোডাক্ট তৈরি করার জন্য একটা নিজেদের মধ্যে উৎসাহ লাভ করবে। আশা করা হয় এর ফলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রিত হবে, মানে টাকার যে গুণমানটা কমে গেছে সেটা বেড়ে যাবে। 2-1 বছরের ব্যতিক্রম বছর ছাড়া ভারতে স্বাধীনতার পর থেকে লেনদেন হিসাবে চিরকালই ঘাটতি থেকে গেছে। মানে 1-2 বছর ছাড়া ভারতে যখনই ইকোনমিক্স কথাটা ওঠে, মানে ইকোনমি কথাটা ওঠে, তখনই এখানে কি হয়, ঘাটতি থাকে, লোকসানে থাকে ভারত সরকার। এই ঘাটতির অন্যতম কারণ হলো রপ্তানি স্বল্পতা এবং বিপুল পরিমাণে আমদানি বোঝা। মানে এখানে একটা দেশ তখনই সে মানে ঋণে ডুবে যাবে বা অর্থের দিকে সে মন্দা হয়ে যাবে যদি সে ট্রান্সপোর্ট না করতে পারে। যদি সে ট্রান্সপোর্ট ভালো করে না করতে পারে তাহলে কিন্তু সে উন্নতি করবে না। সাপোজ একটা দোকান যদি কন্টিনিউ যেগুলো জিনিস খালি ইম্পোর্ট করে কিন্তু সে যদি কাউকে বেচতে না পারে তাহলে সে দোকানটা কী হবে, ঋণে জর্জরিত হয়ে যাবে। সেমভাবে একটা দেশ এরকম, সে যদি কন্টিনিউয়াসলি কোনো কিছু জিনিস ইম্পোর্ট করে আর এক্সপোর্ট না করতে পারে তাহলে সেই দেশটা কী হবে, ঋণে জর্জরিত হয়ে যাবে। তো ভারতের মধ্যে সেম কাহিনী হয়েছিল যে শুধুমাত্র কি রপ্তানির স্বল্পতা আর বিপুল পরিমাণে আমদানি বোঝা। 1991 খ্রিস্টাব্দে সংস্কার কর্মসূচির মাধ্যমে আশা করা যায় রপ্তানি যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে এবং লেনদেনের ব্যালেন্স ঘাটতি হ্রাস পাবে। মানে 1991 সালে যে একটা কর্মসূচি গ্রহণ করা হয়েছে তার মধ্যে আশা করা যায় যে রপ্তানি কিছুটা হলে বাড়বে এবং যে একটা ব্যালেন্স পড়ে রয়েছিল মানে ঋণে ছিল সেটা আশা করি কমবে। তো যে পার্টটা এখনকার দিনে বইয়ের মধ্যে নেই, নিচে যে খুব ইম্পর্টেন্ট পার্টগুলো দিয়ে রাখে। কোনো দেশের সঙ্গে পৃথিবীর অন্যান্য দেশের যে অর্থনৈতিক লেনদেন হয় তার পুঙ্খানুপুঙ্খ হিসাবকে লেনদেন ব্যালেন্স অফ পেমেন্টস বলে। যে এই যে পার্টটা না, এই পার্টটা এখন যে নতুন বই বাড়বে তাদের মধ্যে থাকবে না। খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, কি দেশের বা কোনো দেশের সঙ্গে পৃথিবীর অন্যান্য দেশের যে অর্থনৈতিক লেনদেন হয় এবং তার পুঙ্খানুপুঙ্খ যে হিসাব মানে অ্যাকচুয়াল যে হিসাবটা আছে তাকে বলা হয় কি লেনদেন ব্যালেন্স। এর দুইটি অংশ, একটাকে বলে চলতি খাত, অপরটিকে বলে মূলধনী খাত। আয়ের থেকে বেশি হওয়ার অর্থ হলো লেনদেন ব্যালেন্সে ঘাটতি। আয়ের থেকে ব্যয় বেশি হলে মানে যদি ইনকামের থেকে বেশি খরচ হয় তাহলে কি হবে, লেনদেন ব্যালেন্সে ঘাটতি। তো লেনদেন ব্যালেন্স মানে যে আছে ব্যালেন্স অফ পেমেন্টস কয় রকম, দুই রকম, এটা চলতি খাত আর এটা হলো মূলধনী খাত। ওকে, তো আমরা একটা জিনিস ছেড়ে দিয়েছি যে এইটা অর্থনৈতিক সংস্কারের 3টা স্তম্ভ। এটাও কিন্তু একটা এমসিকিউর জন্য আসতে পারে। কি কি? উদারীকরণ, তারপর বেসরকারীকরণ, তারপর বিশ্বায়ন, যাকে শর্ট ফর্মে বলে কি এলপিজি। যদি বলে যে ইকোনমিক্সে এলপিজি বলতে কি বুঝো, লিবারালাইজেশন, তারপর প্রাইভেটাইজেশন, তারপর গ্লোবালাইজেশন, ঠিক আছে। উদারীকরণ, বেসরকারীকরণ, বিশ্বায়ন, ইকোনমিক্সের মধ্যে মানে অর্থনৈতিক সংস্কারের 3টি স্তম্ভ কি এলপিজি। ওকে, তারপর আরেকটা পয়েন্ট, এই সময় মনে করা হয় যে ভারতের অর্থনীতিতে সুস্থিতির যথেষ্ট অভাব রয়েছে, ঠিক আছে, এবং সুস্থিতির অভাবের জন্য দায়ী হলো সর্বক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ। মানে কোনো একটা স্টেবল নামক জিনিস বলতে কিছু নেই ওই সময়। তো আর এই স্টেবল নামক জিনিসের মানে না থাকার কারণ হলো কি সরকারের নিয়ন্ত্রণ, সব কিছুর মধ্যে সরকারের নিয়ন্ত্রণ ছিল না। সরকার মানে সংস্কার কর্মসূচির মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রের অপ্রয়োজনীয় নিয়ন্ত্রণ বিলোপ সাধন করে একটি সুস্থির বাজার অর্থনীতি গড়ে তোলা যাবে। তো বিভিন্ন ক্ষেত্রে যেখানে মানে কোনো কিছু মানে কন্ট্রোল করার প্রয়োজন নেই ওই জায়গা থেকে সরে এসে বাজারের প্রতি তারা নজর দিবে। অর্থনৈতিক সংস্কার কর্মসূচির অন্যতম উদ্দেশ্য ছিল দেশের বৃদ্ধির হার
ত্বরান্বিত করা এবং স্ফীত বৈদেশিক মুদ্রা ভাণ্ডার গড়ে তোলা। মানে কি, অর্থনৈতিক সংস্কার কর্মসূচির প্রধান মানে উদ্দেশ্য কী ছিল, দেশের মধ্যে যাতে সব কিছু বৃদ্ধি হয়, আর স্ফীত বৈদেশিক মুদ্রা ভাণ্ডার মানে যে বৈদেশিক মুদ্রাগুলির পরিমাণ কমে গিয়েছিল সেগুলা মানে বাড়িয়ে তোলা। নয়া আর্থিক নীতির অন্যতম উদ্দেশ্য ছিল ভারতে বিদেশি দ্রব্য, পরিষেবা, মূলধন, প্রযুক্তি, মানব সম্পদ প্রভৃতি উন্নয়ন সহায়ক উপকরণের বাধাহীন আমদানি বৃদ্ধি করা। কিসের উপর বৃদ্ধি করা? বিদেশি দ্রব্য, পরিষেবা, মূলধন, প্রযুক্তি, মানব সম্পদ এসবগুলো বৃদ্ধি করা হলো নয়া অর্থনীতির মূল উদ্দেশ্য। 1980-এর দশকের মধ্যভাগে পর্যন্ত দেশের অধিকাংশ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বেসরকারি উদ্যোগ প্রতি উৎপাদনের উপর নানারূপ বাধা নিষেধ ছিল। তো 1985 থেকে তার কিছু কিছু ক্ষেত্রে শিথিলতা দেওয়া হয়। 1991 খ্রিস্টাব্দ থেকে মাত্র 3টি ক্ষেত্রকে সরকারের অধীনে রেখে অবশিষ্ট সমস্ত উৎপাদন ক্ষেত্রকে কী করা হয়? বেসরকারি প্রতিষ্ঠার জন্য খুলে দেওয়া হয়। মানে কি বলা হয়েছে দেখো, 1980 অবধি মানে 80 যে আসছিল তার দশকের মধ্যভাগ অবধি অধিকাংশ ক্ষেত্রে বেসরকারি যারা ছিল তাদের উপর বিভিন্ন ধরনের মানে স্টপ ছিল, তোমরা এই কাজ করতে পারবে না, ওই কাজ করতে পারবে না। 1985 সালে সেটা একটু খুলেছে এবং 1991 সালে কি হয়েছে, শুধুমাত্র 3টা পার্ট রেখে গভর্নমেন্ট বাকি সব পার্ট কাকে দিয়েছে? বেসরকারিকে দিয়েছে। ঠিক আছে, একটি উদ্দেশ্য সামনে রেখে নীতির এই রূপ পরিবর্তন করা হয়েছে, সেটি হলো সময় থেকে সরকারি উদ্যোগের পরিবর্তে বেসরকারি প্রচেষ্টার মাধ্যমে দেশকে উন্নয়নের গুরুত্ব দেওয়া শুরু হোক। ঠিক আছে, অর্থনৈতিক সংস্কার কর্মসূচির প্রেক্ষাপট, ব্যাকগ্রাউন্ড অফ ইন্ট্রোডাকশন অফ ইকোনমিক রিফর্ম। ভারতে আপাততভাবে মনে হয় যে তৎকালীন ভারত সরকার স্বতঃস্ফূর্তভাবে 1991 খ্রিস্টাব্দে নয়া অর্থনৈতিক নীতি ঘোষণার মাধ্যমে কাঠামোগত সংস্কার কর্মসূচির পরিবর্তন করে বা সূচনা করে। কিন্তু একটু যদি আমরা খাটিয়ে দেখি তাহলে দেখা যায় যে আধুনিকীকরণ এই নীতিটি স্বতঃস্ফূর্তভাবে প্রবর্তন করা হয়নি। মানে নতুন যে আধুনিকীকরণ সেটা কিন্তু করা হয়নি। বিগত মাত্র কয়েক বছরে দেশীয় অর্থনীতিতে এমন কিছু পরিবর্তন করা হয় যার ফলে বাধ্য হয়ে আন্তর্জাতিক অর্থভাণ্ডার IMF এবং বিশ্ব ব্যাংকের চাপে নয়া অর্থনৈতিক নীতির রূপায়ণ করা হয়েছে। কার চাপে? IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের চাপে। বিশেষ করে দেখা যায় যে 1980 দশক থেকে সরকার শিল্প, বাণিজ্য ও আয় ব্যয় নীতিতে এমন কিছু পরিবর্তন করতে শুরু করে যার ফলে পরবর্তীকালে IMF, ওয়ার্ল্ড ব্যাংক প্রস্তাবিত কর্মসূচি গ্রহণ করা আবশ্যক হয়ে পড়ে। এখানে আমরা ভারতীয় অর্থনীতির পরিবর্তনের কয়েকটি ভাগে ভাগ করে অনুসন্ধান করার চেষ্টা করছি। তো ওই যে ভারতীয় অর্থনীতির এই পরিবর্তনের কারণ সেটা আমরা নেক্সট ভিডিওতে শিখব। ঠিক আছে, তো যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করবে। আর আমার এখন মানে মোটিভেশনটা আস্তে আস্তে চলে যাচ্ছে, কারণ মোটিভেশন চলে যাওয়ার কারণ হলো প্রথম যখন ভিডিও বানাচ্ছিলাম তখন সবার রেসপন্স পেয়েছিলাম, তো এই রেসপন্স যদি না পাই তাহলে ভিডিও আমি বানিয়ে কী করব? ভিডিও বানিয়ে তো কোনো আমার লাভ নেই, আমি এখানে কোনো লাভ দেখছি না। এখন রেসপন্সই মেইন না, মোটিভেশন পেতে গেলে তো রেসপন্স করতে হবে। আর মেবি তোমাদের কাছে এখন বই চলে আসছে তার জন্য তোমরা এখন রেসপন্স করো না, যখন বই ছিল না তখন রেসপন্স করতে। ঠিক আছে, দেখা যাক দু একদিন পর যদি মনে করো যে আমি এখানে রেসপন্স পাচ্ছি না তাহলে অবশ্যই আমি আর ভিডিও বানাবো না। তো ধন্যবাদ সবাইকে।